আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে আছো এবং নিজ গৃহে অবস্থান করছো। দুর্যোগময় এই সময়ে একদিকে যেমন করোনা ভাইরাসকে মোকাবেলা করতে হবে, আরেকদিকে তোমাদের লেখাপড়াটাও অব্যাহত রাখতে হবে। তো তোমাদের এই লেখাপড়াটাকে অব্যাহত রাখার জন্য, আরো বেগবান করার জন্য আমি আজকে আবার আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি আজকের ক্লাসটি পাওয়ার পয়েন্টের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করি। আতাউদ্দিন স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে ইউএসসি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মাসুম মিয়া, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, আফতাবউদ্দিন স্কুল এন্ড কলেজ। আজকে আমি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় চতুর্থ কাজ, ক্ষমতা ও শক্তি থেকে একটি পাঠ উপস্থাপন করতে যাচ্ছি। এই অধ্যায় থেকে এর আগে আমি আরেকটি পাঠ উপস্থাপন করেছিলাম, এজন্য আজকে দ্বিতীয় পর্বের পাঠটি উপস্থাপন করতে যাচ্ছি। আমরা সকলেই জানি যে একটি লোক যখন অনেক বেশি কাজ করে তখন কিন্তু আমরা তাকে বলি যে লোকটি অনেক শক্তিশালী, লোকটি অনেক ক্ষমতাবান। ক্ষমতা বেশি আছে বিদায় এই লোকটি অনেক বেশি কাজ করতে পারছে। তো পদার্থবিজ্ঞানেও এরকমই একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছো, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্ষমতা। তো পদার্থবিজ্ঞানে ক্ষমতা শব্দটি একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। সাধারণত আমরা একটি যন্ত্র বা একজন ব্যক্তি যদি কোনো কাজ করে তাহলে সেই কাজটা একটি নির্দিষ্ট সময় জুড়ে সে করে। যখন এই কাজটি একটি ব্যক্তি করে এবং আরেকটি ব্যক্তি ওই একই কাজ করে, দুইটি কাজের মধ্যে যদি আমরা দেখি যে একজন ব্যক্তি 100 জুল কাজ করেছে, আরেকজন ব্যক্তি 50 জুল কাজ করেছে, এখন আমরা যদি বলি যে 100 জুল কাজ যিনি করেছেন উনি বেশি ক্ষমতাবান, ওনার ক্ষমতা বেশি। এই কথাটি আসলে পদার্থবিজ্ঞান আরো স্পষ্ট করে তুলে ধরেছে। আসলে কার ক্ষমতা বেশি এবং তিনি সেটি নির্ভর করে আসলে সময়ের উপরে, কত সময়ে কে কতটুকু কাজ করতে পেরেছে সেটার উপরে নির্ভর করে ক্ষমতা। তো ক্ষমতা, পদার্থবিজ্ঞানে ক্ষমতা শব্দটি কাজের সাথে সাথে সময়ের সাথে সম্পর্কিত একটা বিষয়। অর্থাৎ একটা ব্যক্তি একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট পরিমাণে কাজ সম্পাদিত করে। তো এই কাজটি যদি সে একক সময়ে কতটুকু করে সেটা যদি আমরা বের করতে পারি, অর্থাৎ 1 সেকেন্ডে ওই ব্যক্তিটি কতটুকু কাজ সম্পাদন করে সেটি যদি আমরা বের করতে পারি, তখন আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় বলি যে ওইটি হচ্ছে তার ক্ষমতা। তাহলে চলো আমরা দেখি যে ক্ষমতা বলতে আমরা কি বুঝি। তাহলে ক্ষমতা বলতে আমরা বুঝি যে ক্ষমতা হচ্ছে কাজ করার হার। কাজ করার হার অর্থাৎ একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণ। তাহলে একটি ব্যক্তি বা একটি যন্ত্র যদি টি সময় ধরে ডব্লিউ পরিমাণে কাজ করে, একটি যন্ত্র বা একজন ব্যক্তি যদি টি সময়ে ডব্লিউ পরিমাণ কাজ করে, তাহলে তার ক্ষমতা কত হবে? আমরা এরই মধ্যে জানলাম যে ক্ষমতা হচ্ছে কাজ করার হার, অর্থাৎ একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণ। তাহলে টি সময়ে ডব্লিউ পরিমাণ কাজ হলে একক সময় অর্থাৎ এক সেকেন্ডে সম্পাদিত কাজের পরিমাণ হবে ডব্লিউ বাই টি। তাহলে ক্ষমতা হবে পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি। আমরা জানলাম যে ক্ষমতা সংজ্ঞা এবং ক্ষমতার সূত্র।
এখন আমরা এখান থেকে ক্ষমতার একক বের করার চেষ্টা করব। তোমরা দেখো যে ক্ষমতা P ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি, তার মানে হচ্ছে কাজ বাই সময়। তাহলে কাজের একক হচ্ছে জুল আর সময়ের একক হলো সেকেন্ড। তাহলে ক্ষমতার একক এই অর্থে হয় জুল পার সেকেন্ড। শিক্ষার্থী বন্ধুরা, ক্ষমতার একক জুল পার সেকেন্ড, এই এককটিকে আসলে পদার্থবিজ্ঞান জুল পার সেকেন্ড হিসাবে ব্যবহার না করে এই এককটিকে একটি প্রতীক দিয়ে প্রকাশ করে থাকে। একটি শব্দ আছে ক্ষমতার এককের জন্য, সেটি হচ্ছে ওয়াট। তাহলে আমরা ক্ষমতার একক জানলাম কি, যে ক্ষমতার একক হলো ওয়াট। এখন এই যে একক, ক্ষমতার একক ওয়াট, এখন কেউ যদি জানতে চায় যে এই 1 ওয়াট বলতে আমরা আসলে কি বুঝবো, দেখো ক্ষমতার সংজ্ঞার মধ্যে কিন্তু আসছে যে ক্ষমতা হচ্ছে কাজ করার হার, অর্থাৎ 1 সেকেন্ডে সম্পাদিত কাজের পরিমাণ। তাহলে 1 ওয়াট মানে হবে কি, 1 সেকেন্ডে সে যতটুকু কাজ করবে সেটি হবে তার 1 ওয়াট। অর্থাৎ যদি প্রতি সেকেন্ডে 1 জুল কাজ করা হয় তাহলে আমরা তাকে বলি 1 ওয়াট। তোমরা অনেক সময় দেখে থাকবে যে একটি বাতির গায়ে, বৈদ্যুতিক ভালভের গায়ে 100 ওয়াট, 50 ওয়াট এরকম লেখা থাকে। 100 ওয়াট লেখা যে ভালভটি আছে, সেই ভালভটি আসলে কি পরিমাণ কাজ করতে পারে এই সংজ্ঞা অনুযায়ী তোমরা বলো। তাহলে 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বাল্ব, এই কথার মানে হচ্ছে এই বাল্বটি প্রতি সেকেন্ডে 100 জুল বিদ্যুৎ শক্তি ব্যয় করে। আমরা বিভিন্ন পাওয়ার হাউসের কথা জানি, সেখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়। কোনো পাওয়ার হাউসের যদি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 1000 মেগাওয়াট হয়ে থাকে, তাহলে আমরা তার ক্ষমতা আসলে কত সেটা কি করে বুঝবো? এই 1000 মেগাওয়াট দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? আমরা 1 মেগাওয়াট সমান জানি যে 10 টু দি পাওয়ার 6 ওয়াট। তাহলে 1000 মেগাওয়াট এর অর্থ হচ্ছে 1000 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ওয়াট। তাহলে কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে, এই কথাটার মানে হইল ওই পাওয়ার হাউসটি 1 সেকেন্ডে 1000 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারে। আমরা এখন জানবো ক্ষমতার মাত্রা। শিক্ষার্থীরা, তোমরা ক্ষমতার সূত্রটি জানতে পেরেছো এরই মধ্যে, P ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি, অর্থাৎ কাজ বাই সময়। এখান থেকে আমরা ক্ষমতার মাত্রা বের করব। তো ক্ষমতার মাত্রা আমরা বের করার জন্য দেখো যে এই সূত্রটি যদি আমরা ব্যবহার করি, যে P ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি, তো ডব্লিউ অর্থাৎ কাজের মাত্রা আমাদের আগের পাঠে আলোচনা করা হয়েছে, তোমরাও জানো যে ডব্লিউ অর্থাৎ কাজের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, আর সময় টি তার মাত্রা হচ্ছে টি। এখন এই এই এটিকে যদি আমরা হিসাব করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, দেখো নিচে যে টি রয়েছে সেই টিকে যদি আমরা উপরের টি এর সাথে সমন্বয় করি, তাহলে এই টিটা উপরে তুললে আমার হবে টি ইনভার্স 1, এখানে আছে টি ইনভার্স 2, আর একটু হচ্ছে টি ইনভার্স 1। তাহলে ক্ষমতার মাত্রা হবে গিয়ে আমার হিসাব করলে দাঁড়াবে এম এল স্কোয়ার টি ইনভার্স 3। শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম যে ক্ষমতার মাত্রা হলো কি, ক্ষমতার মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স 3। আমরা ক্ষমতা যেহেতু কাজ করার হার বা শক্তি রূপান্তরের হার, তাহলে আমরা জানি যে শক্তি যখন তার রূপের পরিবর্তন করে তখন সে এক রূপ থেকে যখন আরেক রূপে রূপান্তরিত হয় তখন খানিকটা শক্তির অপচয় হয়। অর্থাৎ আমার যে কাঙ্ক্ষিত যে শক্তি সেটি কিন্তু আমরা আসলে পাই না, সেই কাঙ্ক্ষিত শক্তিটি কিন্তু আমরা আসলে তখন পাই না। সেই কাঙ্ক্ষিত শক্তি যতটুকু আমার চাওয়া তার থেকে আমরা একটু কম পেয়ে থাকি। এর কারণটি হচ্ছে ওই যে কিছু পরিমাণে শক্তির অপচয় হওয়া। একটি যন্ত্র বা একটি ইঞ্জিন, তাকে যতটুকু শক্তি দেওয়া হয়েছে অর্থাৎ তার কাছ থেকে এই শক্তি রূপান্তর করার পরিমাণ যতটুকু আমরা আশা করি এবং সে যতটুকু আমাদেরকে দেয় সেটাকে আমরা বলি তার দক্ষতা। অর্থাৎ যন্ত্রটি এই পরিমাণ শক্তিকে সে রূপান্তর করতে পারে, তার মানে এর দক্ষতা হচ্ছে এত। তাহলে এই দিকটা বিবেচনা করে পদার্থবিজ্ঞান কিন্তু আরেকটি রাশি ব্যবহার করে থাকে,
সেটি হচ্ছে যে কর্মদক্ষতা, যন্ত্রের কর্মদক্ষতা। অর্থাৎ একটি যন্ত্র কি পরিমাণে শক্তিকে রূপান্তরিত করতে পারে। তো কর্মদক্ষতা নিয়ে আমরা এবারে জানবো। আমরা তাহলে কর্মদক্ষতা বিষয়টা কি, আমরা অর্থাৎ একটি যন্ত্রের কর্মের দক্ষতা। আমরা যদি এটাকে সংজ্ঞাকারে রূপান্তরিত করতে চাই, আমরা সংজ্ঞাকারে যদি প্রকাশ করতে চাই যে কর্মদক্ষতাকে সংজ্ঞাকারে প্রকাশ করলে কি হবে, তাহলে একটু ভেবে দেখো যে একটি যন্ত্রে যে পরিমাণ শক্তি আমরা এই যন্ত্রটি থেকে পাবো সেটিকে আমরা বলবো যে লব্য কার্যকর শক্তি। আর এই যন্ত্রটিতে যে পরিমাণ শক্তি দেয়া হয়েছে সেটি হচ্ছে তার প্রদত্ত শক্তি, মোট প্রদত্ত শক্তি। তো এই লব্য কার্যকর শক্তি এবং এই মোট প্রদত্ত শক্তির যে অনুপাত, সেই অনুপাতকে আমরা বলে থাকি কর্মদক্ষতা। তাহলে আমরা দেখি যে কর্মদক্ষতা কি। কর্মদক্ষতা বলতে মোট যে কার্যকর শক্তি পাওয়া যায় এবং মোট যে শক্তি দেয়া হয়েছে তার অনুপাতকে বোঝায়। এই কর্মদক্ষতা আমরা যদি হিসাব করে বের করতে চাই তাহলে সেটিকে শতকরা হিসাবে আমাদের প্রকাশ করতে হবে। তাহলে একে সাধারণত আমরা কি করি, শতকরা হিসাবে প্রকাশ করি বা শতকরা হিসাবে প্রকাশ করা হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, এখন আমরা কর্মদক্ষতার হিসাবটি করার জন্য তার আগে আমাদের এই যে সংজ্ঞাটি, আমরা কর্মদক্ষতার যে সংজ্ঞাটি আমরা দিলাম যে কর্মদক্ষতা বলতে মোট যে কার্যকর শক্তি পাওয়া যায় এবং মোট যে শক্তি দেওয়া হয়েছে তার অনুপাতকে বোঝায়, এটিকে যদি আমরা এখন সূত্র আকারে প্রকাশ করি তাহলে কর্মদক্ষতার সূত্রটি হবে কি, আমরা চলো এবার দেখে নিই। তার আগে আমরা জেনে নিই যে কর্মদক্ষতাকে প্রকাশ করার জন্য একটি গ্রিক অক্ষর ব্যবহার করা হয়, সেটি হচ্ছে ইটা। তো কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু হবে, কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু হলো তাহলে লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি ইনটু 100%। তোমরা এর মধ্যে জেনে গিয়েছো যে কর্মদক্ষতাকে শতকরা হিসাবে প্রকাশ করা হয়। এখন শক্তি, আমরা যেহেতু ক্ষমতা নিয়ে আলোচনা করছি, তাহলে শক্তি রূপান্তরের হারিত ক্ষমতা, তাহলে কর্মদক্ষতাকে যদি আমরা ক্ষমতা দিয়েও প্রকাশ করতে চাই তাহলে এই সূত্রটি দাঁড়াবে এইরকম। তোমরা একটু দেখো, লক্ষ্য করো, যদি আমরা ক্ষমতা দিয়ে প্রকাশ করি তাহলে কর্মদক্ষতা এইটা ইকুয়াল টু হবে লব্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা ইনটু 100%। তাহলে আমরা জেনে গেলাম যে কর্মদক্ষতা কি এবং কর্মদক্ষতা আর সূত্রটি কি। এই কর্মদক্ষতাকে আমরা যদি আরেকটু স্পষ্ট করতে চাই তাহলে চলো একটি গাণিতিক সমস্যা সমাধানের মধ্য দিয়ে এই কর্মদক্ষতা সম্পর্কে আমাদের ধারণাটাকে আরো স্পষ্ট করে তুলি। তার আগে আমরা জেনে নিই, যেহেতু কর্মদক্ষতা একটি অনুপাত তাই এর কোনো একক নেই, কাজে গাণিতিক হিসাব যখন আমরা করব তখন কর্মদক্ষতার কোনো একক থাকবে না। তো গাণিতিক হিসাব করার জন্য আমাদের দরকার হচ্ছে একটি গাণিতিক সমস্যা। তো সেই জন্য একটি প্রশ্ন তোমাদের মেন বই থেকে নেওয়া হয়েছে। তো প্রশ্নটি হচ্ছে এরকম যে 1000 ওয়াটের একটি মোটর ব্যবহার করে 15 সেকেন্ডে একটি 100 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তোলা হলো, এর কর্মদক্ষতা কত? তো শিক্ষার্থীরা, তোমরা যদি লক্ষ্য করো দেখো যে এইখানে কতগুলো তথ্য দেয়া আছে। এক হচ্ছে যে মোটরটি ব্যবহার করা হয়েছে তার ক্ষমতা হচ্ছে 1000 ওয়াট এবং এই মোটরটি 15 সেকেন্ড ধরে কাজ করেছে 100 কেজি ভরের একটি বস্তুকে সে 10 মিটার উপরে তুলেছে। এই তথ্যগুলোকে যদি এখন আমরা প্রতীকের সাহায্যে প্রকাশ করি এই সমস্যাটিকে সমাধান করার জন্য, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? তাহলে আসো আমরা সমাধান করি। তাহলে এখানে আমার প্রথমেই যে মানটি দেওয়া আছে সেটি হচ্ছে ক্ষমতা, অর্থাৎ ক্ষমতা P ইকুয়াল টু 1000 ওয়াট। তারপরে আমার কাছে দেওয়া হয়েছে সময়টি ইকুয়াল টু 15 সেকেন্ড। তারপরে দেওয়া আছে আমার কাছে একটি বস্তুর ভর 100 কেজি, ভরে m ইকুয়াল টু 100 কেজি এবং বস্তুটি 10 মিটার উপরে তোলা হয়েছে, অর্থাৎ উচ্চতা h ইকুয়াল টু 10 মিটার। তাহলে এই মানগুলোকে ব্যবহার করে আমরা এর কর্মদক্ষতাটি বের করব। আমরা এরই মধ্যে জেনে গিয়েছি যে কর্মদক্ষতা হচ্ছে লব্য কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি ইনটু 100%।
তাহলে আমাকে প্রথমে লব্য কার্যকর শক্তি বের করতে হবে, তারপরে বের করতে হবে মোট প্রদত্ত শক্তি, তারপরে আমরা কর্মদক্ষতা বের করতে পারবো। তো এখানে দেখো যে লব্য কার্যকর শক্তি যদি আমি বের করি, শক্তি মানেই তো কাজ, তাই না? তাহলে শক্তি যদি বের করি, তাহলে এই যে মোটরটি 15 সেকেন্ড ধরে 100 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তুলে, সে অর্থাৎ শক্তির যে রূপান্তর সে মোটরটি করেছে, সেটি হচ্ছে আসলে কি বিভব শক্তি। তা আমরা বিভব শক্তি পরিমাপের যে সূত্রটি আমরা কিন্তু জানি যে সেটি হচ্ছে কি mgh। হ্যাঁ, তাহলে আমাদের যে লব্য এই মোটরটির দ্বারা যে কার্যকর শক্তি আমরা পেয়েছি, অর্থাৎ লব্য কার্যকর শক্তি, সেটি হচ্ছে আমার কি mgh। তো এখানে এই m এর মান, g এর মান এবং h এর মান যদি আমরা এইখান থেকে বসিয়ে দিই, তাহলে কি দাঁড়ায়? m এর মান হচ্ছে আমার 100, g এর মান আমরা সকলেই জানি 9.8 এবং h এর মান এখানে আছে 10, আর শক্তির একক এখানে জুল। তাহলে এটিকে যদি আমরা হিসাব করি, তাহলে আমরা পাই 9800 জুল। এটা হচ্ছে আমার লব্য কার্যকর শক্তি। এখন এই যে মোটরটি, এই মোটরটির শক্তি কত, এই মোটরটিতে কত শক্তি দেওয়া হয়েছে সেটি যদি আমরা হিসাব করতে চাই, তাহলে দেখো এই মোটরটির ক্ষমতা দেওয়া আছে 1000 ওয়াট এবং এই মোটরটি এই শক্তিটা রূপান্তর করতে সময় নিয়েছে 15 সেকেন্ড। তাহলে এই মোটরটির যে প্রদত্ত শক্তি, সেটা হবে তার ক্ষমতা ইনটু সময়, অর্থাৎ প্রদত্ত শক্তি সমান হবে পিটি। তাহলে এখানে পি এর মান কত? পি এর মান 1000 এবং টি এর মান হচ্ছে 15 আর শক্তির একক হচ্ছে আমার জুল। এটা হিসাব করলে আমরা পাই 15000 জুল। তো আমরা কর্মদক্ষতা এখন বের করার জন্য লব্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তি পেয়ে গেলাম। আমরা এখন কর্মদক্ষতার যে সূত্রটি আমরা জানি, সেটি যদি আমরা এখন লিখি, যে কর্মদক্ষতা ইকুয়াল টু, এটা ইকুয়াল টু লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি ইন্টু 100%। তো এখানে মান বসিয়ে দিলাম। লব্য কার্যকর শক্তি আমরা পেয়েছি কত? 9800 জুল এবং মোট প্রদত্ত শক্তি আমরা পেয়েছি 15000 জুল ইন্টু 100%। এটিকে যদি আমরা এখন হিসাব করি, তাহলে কি চলে আসলো? 65.3%। শিক্ষার্থীরা, এইভাবে আমরা কর্মদক্ষতার অঙ্কটি, আমরা প্রশ্নটির যে সমস্যা সমাধানটি করেছি। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং এইভাবে তোমরা আরো বেশি বেশি করে ভিন্ন ভিন্ন মান নিয়ে এই কর্মদক্ষতা বের করার চেষ্টা করবে। আর তোমাদের জন্য আমি একটি বাড়ির কাজ রেখেছি, সেটি হচ্ছে যে তোমরা যে বাড়ির কাজটি করবে সেটি হচ্ছে তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেটির পৃষ্ঠা নাম্বার 126, অর্থাৎ 4র্থ অধ্যায়েরই অনুশীলনীতে সেটার সৃজনশীল প্রশ্ন 1 আর 2, এই দুইটি সৃজনশীল প্রশ্ন অবশ্যই অবশ্যই তোমরা বাসায় করবে। ভালো করে বুঝে পুরো অধ্যায়টা পড়ে তারপরে এই দুটো সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমি অবশ্যই স্কুল খুললে আমি এই বাড়ির কাজটা তোমাদের কাছ থেকে নেব। তো আশা করি আজকের এই পাঠটি তোমাদেরকে সহযোগিতা করবে 4র্থ অধ্যায়ের ক্ষমতা বোঝার জন্য। তো আজকের মতো আমি আমার এই পাঠ এখানেই শেষ করছি। খোদা হাফেজ। তোমাদেরকে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সুন্দরভাবে যাতে মনোযোগ সহকারে তোমরা তোমাদের লেখাপড়া চালিয়ে যেতে পারো, সেই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। খোদা হাফেজ।